নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং তার যে সরকার, সেই সরকারের মূল ভিত্তিটাই কোথাও গিয়ে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিল এই মুহূর্তে উত্তরপ্রদেশ হাইকোর্ট। এবং উত্তরপ্রদেশ হাইকোর্ট সম্পূর্ণভাবে শঙ্করাচার্যের গ্রেপ্তারির ওপর নিষেধাজ্ঞা আপাতত জারি করলো, এবং সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় কিন্তু একটা ধাক্কা যোগী আদিত্যনাথের প্রশাসনের ওপর। তার কারণ আপনাদেরকে আগেই জানিয়েছিলাম একটি ভিডিওতে যে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, তার বিরুদ্ধে এই মুহূর্তে একটা অদ্ভুত মামলা নিয়ে আসা হয়েছে, এবং যেটা একটা ঘৃণ্য অপরাধের মামলা। সেটা হচ্ছে যে পস্কো সেই অ্যাক্টের আন্ডারে দুজন বালককে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ তিনি নাকি সরাসরি এই 18ই জানুয়ারি তিনি যৌন শোষণ করেছিলেন, এমন অভিযোগ তুলেছিলেন আশুতোষ ব্রহ্মচারী নামের এক ব্রহ্মচারী। এবং তিনি এই অভিযোগ প্রাথমিকভাবে এফআইআর করতে চেষ্টা করেন, এফআইআর করা হয় না, এবং তার পরবর্তীতে তিনি কোর্টের মাধ্যমে এই মামলাটা সামনের দিকে নিয়ে যান। কিন্তু তার পরবর্তীতে উত্তরপ্রদেশের হাইকোর্ট এই মুহূর্তে মার্চ মাসের পরবর্তী তারিখ পর্যন্ত শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তাকে কোনো মতেই গ্রেপ্তার করা যাবে না সেটা নির্দেশ দিয়ে দিল। এবং অবশ্যই এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোর্টের পক্ষ থেকে, হাইকোর্টের পক্ষ থেকে এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যোগী আদিত্যনাথের প্রশাসনকে, যেগুলো রীতিমতন কিন্তু এই মুহূর্তে বেকায়দায় ফেলেছে। শুধু তাই নয়, তার সঙ্গে সম্পূর্ণ যোগী আদিত্যনাথ যে কোথাও প্রতিহিংসা পরায়ণ হয়ে শঙ্করাচার্যের বিরুদ্ধে এই ধরনের একটা কেস এনেছিল, এই একজন আশুতোষ ব্রহ্মচারী, তার মাধ্যমে বা তার লবির যে বিভিন্ন মানুষজন রয়েছেন তাদের মাধ্যমে, সেটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে পক্ষান্তরে প্রমাণিত হয়ে গেল। সমস্ত ডিটেলস আপনাদেরকে দেবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জানাই এই মুহূর্তে যে পস্কো অ্যাক্টের আন্ডারে এই মুহূর্তে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তার বিরুদ্ধে একটা কেস লজ করা হয়, এবং সেই কেসটা হচ্ছে যে দুজন বালক তাদের নাকি অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, যিনি শঙ্করাচার্য নামে প্রখ্যাত, তিনি নাকি যৌন শোষণ করেছেন। অত্যন্ত মারাত্মক অভিযোগ, এবং এই অভিযোগের ভিত্তিতে সাধারণত যেটা হয়, এই ধরনের অভিযোগ আসলেই প্রাথমিকভাবে যারা ভিকটিম তাদেরকেও যেমন কাস্টাডিতে নেওয়া হয়, যার বিরুদ্ধে অ্যালিগেশন তাকেও কাস্টাডিতে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু মামলাটা চলে গিয়েছিল কোর্টে, তো কোর্টের পক্ষ থেকে প্রাথমিক যেটা প্রশ্ন করা হয়েছে, যে দুজন বাচ্চার ওপর এই মুহূর্তে অভিযোগটা করা হয়েছে যে তাদেরকে যৌন নিগ্রহ করা হয়েছে, তারা কোথায়, এই মুহূর্তে তাদেরকে কেন পুলিশ কাস্টাডিতে নেয়নি, প্রশ্ন নম্বর 1। দ্বিতীয় যে প্রশ্নটা, তার পরবর্তীতে এই দুজন ছেলে যাদের নাম লেখা হয়েছে তাদেরকে কেউ চেনে না। প্রাথমিকভাবে আমরা যা জানতে পারছিলাম যে তারা এই যে মঠ যেটা চালান শঙ্করাচার্য, তার মঠের দুজন সদস্য, তার মঠের দুজন তারা বালক হিসেবে তারা রয়েছেন, সেখানে ব্রহ্মচারী হওয়ার যে উপাসনা সেখানে তারা সেটার মধ্যে নিমজ্জিত রয়েছেন, কিন্তু সেটা নয় আদপে। এই দুজন বালক, তাদের কেউ চেনে না, তারা বাড়ি কোথায়, তাদের বাবা মা কারা, এবং সমস্ত যে ডিটেলস দেয়া থাকে একজন নাবালকের, যদি সে ভিকটিম হয়, সে কার ছেলে বা কার কোথায় তার বাড়ির অ্যাড্রেস, সেগুলো সমস্ত লেখা উচিত। সেই সমস্ত কিছু ডিটেলস দেওয়া নেই, এটাও কোর্টের পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়, কেন দেওয়া নেই। তৃতীয় যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটা হচ্ছে যে 18 তারিখ আমরা যা ঘটনার দিন এখানে উল্লেখ করা হয়েছে, সেই এফআইআর বা এই সামগ্রিক কেস ডিটেলস এর মধ্যে 18ই জানুয়ারি এই ঘটনাটা ঘটেছে বলা হয়। কিন্তু 18ই জানুয়ারি শঙ্করাচার্য তো সবসময় একদম প্রয়াগরাজের গঙ্গা বক্ষে ছিলেন, এবং তার সঙ্গে পুলিশের রীতিমতন বচসা হয়, এবং রীতিমতন চুলের যে টিকি, ব্রাহ্মণদের যে টিকি, সেই টিকি টেনে তাদেরকে অত্যাচার করে পুলিশ। এগুলো কোর্টের পক্ষ থেকে বলা হয়নি, কিন্তু কোর্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে 18 তারিখ এই সামগ্রিক ঘটনাটা কোথায় ঘটেছে, প্লেস অফ অকারেন্স সেটা কোথায়, এই যে সামগ্রিক যৌন নিগ্রহটা হয়েছে তাদের সাথে, এটা কোথায় ঘটেছে। কারণ প্রয়াগরাজে গঙ্গা বক্ষে ছিলেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, আর সামগ্রিক ঘটনাটা ঘটেছে অন্য কোনো মঠে, সেটা তো হতে পারে না। তাহলে সেই সামগ্রিক বিষয়টা নিয়েও কিন্তু কোর্ট প্রশ্ন তুলেছে, এবং এই প্রশ্ন তোলা এবং সমস্ত দিক থেকে যেভাবে পুলিশকে একদম ধাক্কা দিয়েছে যে আপনারা তো তদন্ত করে এগোতেই পারেননি, তাহলে গ্রেপ্তার করবেন কিসের ভিত্তিতে, আপনারা তো কোনো ধরনের
কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি এখনো পর্যন্ত, তাহলে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করবেন? এবং যে দুটো বাচ্চার বিরুদ্ধে অভিযোগ তাদের এখনো পর্যন্ত কাস্টাডিতে নেননি কেন? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বোঝাই যাচ্ছে একটাই দিকে নির্দেশ করছে যে কোনো মতেই এই যে সামগ্রিক কেসটা, তার যে উপযুক্ত প্রমাণ সেগুলো জোগাড় না করেই একদম স্ক্রিপ্টেড ফরম্যাটে এই আশুতোষ ব্রহ্মচারী, যার নিজের নামে বহু কেস রয়েছে, ঘৃণ্য অপরাধের কেস রয়েছে এবং গ্যাং রেপের মতন অপরাধ, সেই ধরনের কেস রয়েছে এই আশুতোষ ব্রহ্মচারী তার বিরুদ্ধে। তার আসল নাম আশুতোষ পান্ডে এবং তিনি যোগী আদিত্যনাথ সরকার বা যোগী আদিত্যনাথের যে লবি, সেই লবির একজন মানুষ এবং অত্যন্ত কাছের মানুষ তিনি। রাম ভদ্রাচার্য, জগৎগুরু রাম ভদ্রাচার্য তার অত্যন্ত কাছের মানুষ। তো সেই আশুতোষ ব্রহ্মচারী এই একদম সরাসরি অভিযোগটা নিয়ে আসেন এবং গুরুত্বপূর্ণ যেটা বক্তব্য আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, যে শঙ্করাচার্য সম্বন্ধে যখন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌরিয়া তিনি সম্পূর্ণভাবে বলছিলেন যে আমাদের মনে রাখা উচিত উনি একজন শঙ্করাচার্য এবং আমরা সমস্তভাবে নতমস্তকে ওনাকে প্রণাম করি এবং অবশ্যই সম্পূর্ণটা ভুল হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এগুলো যখন বলছেন উপমুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে কাল নেমি তার সঙ্গে তুলনা করেছিলেন। সঞ্জয় সিং আম আদমি পার্টির সবাই কিন্তু এর বিরোধিতা করেছিলেন। এর আগেও আপনাদের মনে থাকবে নিশ্চয়ই এই শঙ্করাচার্যের ঘটনাটা তখন ঘটে যখন একদম বেনারসে মণিকর্ণিকা ঘাটে একটার পর একটা মন্দির ভেঙে দেওয়া হয় সৌন্দর্যায়নের নামে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই প্রতিবাদ তৈরি হয় এবং সম্পূর্ণ জায়গাটাকে ব্যারিকেড করে দেওয়া হয়। যোগী আদিত্যনাথ সরকার এই মুহূর্তে যেভাবে হিন্দুত্বের ওপর আঘাত হানছে, সেই বিষয়গুলো নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিরোধীরা মুখ খুলতে থাকে, সেটা কিন্তু অবশ্যই আর যাই হোক না কেন 2027 সালের যে বিধানসভা ভোট, সেখানে একটা বড়সড় প্রভাব ফেলবে তেমনই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ শঙ্করাচার্য ভোটে দাঁড়াবে না, শঙ্করাচার্য যদি এখন অ্যারেস্টেড হন তাহলেও তিনি ভোটে দাঁড়াবেন না, কিছুদিন বাদে বেল পেয়ে যাবেন, তারপরেও তিনি ভোটে দাঁড়াবেন না, তার যে পজিশন সেটা তার মতোই রয়েছে। কিন্তু যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে যোগী আদিত্যনাথের, এবং যোগী আদিত্যনাথের এই যে 18ই জানুয়ারি থেকে প্রায় 28শে জানুয়ারি পর্যন্ত শঙ্করাচার্য সেখানে অনশন করেছিলেন এবং সেই অনশনের মধ্যে শঙ্করাচার্যকে কোন কোন পরিস্থিতি ফেস করতে হয়েছিল, যে আপনি প্রমাণ দিন আপনি আদপে শঙ্করাচার্য, যে আপনার প্রমাণটা কি যে আপনি শঙ্করাচার্য, সেটা বলেছিল যোগী সরকার। দ্বিতীয়ত, তার পক্ষ থেকে কোনো মানুষকে আধিকারিকদের পাঠানো হয়নি যে আমাদের ভুল হয়ে গেছে আপনি এখান থেকে অনশন তুলে নিন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যখন একাধিক বিরোধী নেতা শঙ্করাচার্যের সঙ্গে দেখা করছেন। এবং এই সামগ্রিক যে মুভটা, সেটা কিন্তু অবশ্যই একদম অপরিকল্পিতভাবেই এসেছে, যে তার নামে একটা ফলস কেস দিয়ে তাকে জেলে পুরে দেওয়ার বিষয়টা, সেটাও যে অপরিকল্পিত হয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে বোঝাই যাচ্ছে। এবং সূত্রের যেটা খবর, আরএসএস কিন্তু এই সামগ্রিক ঘটনায় যোগী সরকারের ওপর কিংবা যোগী আদিত্যনাথ তার ওপর খুব একটা সন্তুষ্ট নয়, কারণ শেষ পর্যন্ত শঙ্করাচার্য তিনি হিন্দু ধর্মের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, একজন পদাধিকারী এবং অবশ্যই গুরু হিসেবে তাকে বহু মানুষ মানেন। এবং শঙ্করাচার্য যে কমিটমেন্টটা করেছিলেন যে 9ই মার্চ এবং 10ই মার্চ তারা কিন্তু দিল্লির যন্তর মন্তরে যাবেন সাধু সন্তরা মিলে তাদের প্রতিবাদ জানাতে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেই প্ল্যানই রয়েছে। সুতরাং সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু যোগী আদিত্যনাথেরই আদপে তার পলিটিক্যাল ইমেজের ওপর হচ্ছে। এবং যোগী আদিত্যনাথ সরকার যেখানে না বাটেঙ্গে তো কাটেঙ্গে এই ধরনের কথাবার্তা সবসময় বলেন, সেখানে তার রাজ্যে যদি শঙ্করাচার্যের ওপর এই ধরনের ব্যবহার করা হয়, সেটা হিন্দু সমাজ কিভাবে মেনে নেবে আমরা জানি না। সত্যি আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।